আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি। তারেক রহমান গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলছে জামায়াতে ইসলামী। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল। আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি। সহিংসতা, মব সন্ত্রাসের কারণে ঝুঁকির মুখে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। বহু মানুষের রক্তের বিনিময়ে এসেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য আলী রিয়াজের। রাষ্ট্র সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি প্রতিনিধিদের সাথে বিসিবির দিনভর বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়, গুম, খুনের বিচার অবশ্যই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। গুম হওয়া বাবাকে অনেক কথা বলার ছিল সাফার। অসমাপ্ত সেসব কথা বলতে না পারার কষ্ট প্রকাশের ভাষা এখন শুধুই চোখের জল। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি। এমনই হাজারো স্বজন হারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বামী, সন্তান আর পিতা হারানোর মর্মস্পর্শী বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজন হারাদের দাবি একটাই, গুম, খুন, নির্যাতনের শিকার মানুষের তালিকা আর যেন দীর্ঘ না হয় তা নিশ্চিতে অপরাধীদের বিচার কার্যকর করতে হবে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সহস্র আত্মদানের ঋণ শোধ করতে হবে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো জুলুম নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা নত করেনি, তাদের বলিদান বৃথা যেতে দেয়া হবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি
বৃথা না যায় ইনশাআল্লাহ। গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই নির্বাচন করবে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার কোনো সম্ভাবনা নেই, তবে শেষ মুহূর্তেও জোটে ইসলামী আন্দোলনের ফেরার আশাবাদ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরের। 300 আসনের মধ্যে ফাঁকা রাখা 47টিতে জোট কাকে মনোনয়ন দেবে এ বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী ও সমমনা দল নিয়ে 2024 সালে গঠিত হয় 11 দলীয় নির্বাচনী জোট। এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আদর্শভিত্তিক অন্যতম এই বড় দল। এই অবস্থায় জোট এবং নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 10 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটে আসা নিয়ে এখনও আশাবাদী জামায়াত। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দরজা সবার জন্য মুক্ত। দলটি জোটে না এলে তাদের জন্য ছেড়ে দেয়া 47টি আসনের বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জোটের ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলনকে হারিয়েছেন তারা। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। জন আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলন আবারও জোটে ভিড়বে বলেও আশাবাদী তিনি। এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করব। এর আগে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ হওয়ায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লার আবেদনে আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিনে আপিল কক্ষে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল শেষ হবে আপিল শুনানি, আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে 100টি শুনানি হয় 8ম দিনে।
এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানিতে হয়েছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আপিল শুনানিতে কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আবেদনে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর আবেদন খারিজ করে দেয় ইসি। নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক, তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আগামীকাল দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সব আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে এনসিপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পক্ষপাত আচরণ করলে অ্যাকশনে যাবে এনসিপি। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থীতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের সারা দেশে প্রথম ধাপে নেমেছেন ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তালাসে একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে সিকিউরিটি অ্যালার্ট জারি করার প্রয়োজন নেই। ইইউর নিজস্ব নিরাপত্তা বেষ্টনী সঙ্গে আছে বলেও জানান তিনি। সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণে ধাপে ধাপে সংস্থাটির 200 পর্যবেক্ষক কাজ করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামুদোর্জি। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমে সাক্ষাৎ করতে আসেন নেপালের রাষ্ট্রদূত, পরে ভুটানের রাষ্ট্রদূতের সাথেও সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারম্যানের। সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নেতারা জানান, দুই দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেন। পরে বিকেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলেও উল্লেখ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার সুযোগ থাকলেও তা কার্যকর করতে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এই পর্যন্ত যতজন গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি। আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকদের স্বার্থে কোনো সরকার এগিয়ে আসবে না জানিয়ে নেতারা বলেন, পেশাগত ঐক্য ছাড়া নির্যাতন ও সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। মিডিয়ার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই দুটো পত্রিকা অফিসের একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমের চরম সংকটময় মুহূর্তে সবাই ঐক্যের কথা বললেও তা প্রতিষ্ঠার বিষয়ে সন্দিহান অনেক সাংবাদিক নেতা। তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাকে গুরুত্ব না দিলে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যেখানে মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না। রিপোর্ট ইয়াসিন রানার। গণভোটে হা জয়যুক্ত হলে সাধারণ জনগণের কি কি উপকার হবে এবং না জয়যুক্ত হলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরতে সরকারি কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এই মতবিনিময়ের আয়োজন। 2025 বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের জনগণের মাঝে হা ভোটের পক্ষে প্রচারণার নানান দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালিয়েছে। তার মানে হচ্ছে সরকার যেটা করছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ পদ্ধতির বাইরে কিছু নয়। সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসের থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সকল প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আইসিসি প্রতিনিধিদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আলোচনা হয়েছে। ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের ব্যাপারে এ আলোচনায়ও আইসিসির কাছে অনুরোধ করেছে বিসিবি। বাংলাদেশি সমর্থক, মিডিয়া এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সরকারের মতো বিসিবিও আইসিসি প্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করে। আলোচনা সৌহার্দ্যপূর্ণ এবং পেশাদারিত্বের সাথে হয়েছে বলে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। আইসিসি দলের প্রতিনিধিত্ব করেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার
এন্ড্রো এফ গ্রেভ। ভিসা জটিলতায় গৌরব সাক্সেনা ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা করছেন এ আসনের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামাতের প্রার্থী ইকবাল হোসেন ভুইয়া। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ 3 আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে গেছে আজ থেকে 7-8 বছর যাবত। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়, এই কারণেই আমাদের কৃষকরা আমরাই আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষের গোসল টোসল করতে পারে না, এলাকায় কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য, আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা, ইজ ভেরি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে, এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি 2.5 লাখের কাছাকাছি যে যুবক ভোটার, তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে এনশিওর করবে। নারায়ণগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,94,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর শাহজাহানপুরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 8 আসনের নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 8 নির্বাচনী এলাকায়। মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ অঞ্চল নিয়ে এই এলাকাটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 2,74,000-এরও বেশি। এখানে নির্বাচন করছেন, প্রতিযোগিতা করছেন মূলত বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, এছাড়া জামায়াত, এনসিপি সহ 10 দলীয় জোটের হয়ে লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই এলাকার জনগণের সাথে আমরা কথা বলেছি, যেটি জানতে পেরেছি এখানে গ্যাস সংকট সহ সন্ত্রাস, চাঁদাবাজ সহ নানা সমস্যা রয়েছে। আগামীতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই এলাকার মানুষের এই সকল সমস্যাগুলো লাঘব করে একটি শান্তিপূর্ণ এলাকায় এই অঞ্চলকে গড়ে তুলতে পারেন, এমনটাই প্রত্যাশা ছিল এখানকার মানুষের ভোটারদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 সংসদীয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের 13টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত রিটায়ার্ড আর্মড ফোর্সেস কাউন্সিল। এতে কাউন্সিলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান সহ 13টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। বক্তারা বলেন, জাতি তাদের মতো অনন্য নেতৃত্ব, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ধারণ করে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ইশতেহার চাই প্রসঙ্গ নারী,
শিরোনামে শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি উইন্ড আয়োজিত এ বৈঠকে বক্তারা বলেন, জুলাই সনদে নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নারীর অংশগ্রহণ ৫% থাকার কথা বলা হলেও কোনো দলই তা মানছে না। এতে নারী নেতৃত্ব গড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। এ সময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সুরক্ষা নিশ্চিত করে আগামীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তাদের দল। এ সময় উইন্ডের আহ্বায়ক কাজী জেসিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সেলিমা রহমান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ অন্যান্য বক্তারা। গণঅভ্যুত্থানের পরে 6 জন নারী যারা এই পার্টি থেকে ইলেকশন করতে পারলেন না, এইটা কোনোভাবেই একটা পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল। আমাদের যে ওয়াজ মাহফিলগুলো আছে এগুলোকে একটা নিয়মের মধ্যে আনতে হবে এবং আমরা সব দল মিলে, আমি ইশতেহারে একটু ভিন্ন জায়গায় যেতে চাই, সব পার্টি ইশতেহারে স্বাক্ষর করবে যে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্যের ব্যাপারে আমরা সবাই একসাথে থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনে বিএনপি জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিক। সভায় একই আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী নজরুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জমিয়তের সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মানিকগঞ্জ সদর থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জে। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 3 গঠিত। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরুজা খানম রিতার মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে, যদিও এটি পরের দিন শুনানিতে নিষ্পত্তি হবে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে এই আসন 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে সাইদ নূর খেলাফত মজলিসের প্রার্থী, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যদি বলি মানিকগঞ্জের অন্য যে 2টি আসন রয়েছে অর্থাৎ মানিকগঞ্জ 1 এবং 2, সেখানে বিএনপির প্রার্থী যেমন রয়েছেন, একই সাথে মানিকগঞ্জ 2 আসনে খেলাফত মজলিসের আরেকজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে। মানিকগঞ্জ 3 আসনে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জামাতের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিককে। আমরা সারাদিন ঘুরে ঘুরে মানিকগঞ্জের সর্বস্তরের ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে পদ্মা নদীর ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত তাদের জীবন। এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এখানে একটি স্থায়ী হিমাগার করে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 2 আসনের তালের পুকুর পাড় এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন রয়েছি খুলনা শহরের তালের পুকুর এলাকায়। আমরা গতকাল থেকে এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, জানার চেষ্টা করেছি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের মনোভাব কি। আমরা এখন এলাকার কয়েকজন তরুণ ভোটারের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের প্রার্থীদের কাছে প্রত্যাশা কী থাকবে, চাওয়া কী থাকবে? এই বছর আমাদের প্রত্যাশা থাকবে আমাদের স্বাস্থ্যসেবা, এবং আমরা যেটা আশা করেছিলাম, আমাদের বলা হয়েছিল পদ্মা সেতু হবে, পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের চেহারাই বদলে যাবে, কিন্তু এতগুলো বছর পার হয়ে গেছে আমরা আসলে তার কোনো কিছুই দেখতে পারিনি। এই অঞ্চলে যারা স্টুডেন্ট যারা আছে এরা পরবর্তীতে যাতে এখানেই কিছু করতে পারে, এরকম যাতে একটা বড় প্ল্যান যাতে তাদের থাকে, আমাদের যুব সমাজ জন্য দেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যারা তরুণ ভোটার রয়েছে তারা বলছিল যে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা এই এলাকার খুলনা অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক সন্ত্রাস নির্মূল করা, পাশাপাশি খুলনার মানুষের এবং এই এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। তো খুলনা থেকে নির্বাচনের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
দেশের বিভিন্ন সেক্টরে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি জানাতে অনুষ্ঠিত হয়ে গেল সিপিএল প্রেজেন্স গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ও ডিজিটাল বিজনেস কনফারেন্স। এবারের আসরে ব্যবসা, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন, নাটক সহ সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখা 30 জন ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি। এ সময় সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী দিলারা জামান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি কিছু সময় আমাদেরকে দিচ্ছেন। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানের সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান 8 শতাধিক মানুষের ফাঁসি বাতিল করেছে, তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে মানবাধিকার সংগঠনগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। প্রকৌশল ও তথ্য প্রযুক্তি সহ সব ক্ষেত্রে শিক্ষার মূল লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর শহীদ উদ্দিন আহমেদ। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী টেকনোভার্স শীর্ষক ইনোভেশন ও প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক উপাচার্য আরও বলেন, উদ্ভাবনকে বাণিজ্যিক পেটেন্ট ও কার্যকর বিপণন কাঠামোর মাধ্যমে সফল উদ্যোগে রূপ দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা জরুরি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটনের সভাপতিত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। এবার খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 11 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। তবে পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুরের আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে ডেভিড মালার ও তাওহিদ হৃদয়ের 126 রানের রেকর্ড পার্টনারশিপে 4 উইকেটে 181 রানের বড় পুঁজি পায় রংপুর। ম্যাচ সেরা মালান 78 এবং তাওহিদ 62 রানে আউট হন। জবাবে মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত 58 রানে ভর করে 7 উইকেটে 170 রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের বোলার নাহিদ রানা 11 রানে তুলে নেন 3 উইকেট। নিয়ম রক্ষার দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়ে শীর্ষ দল হিসেবে প্লে অফে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি। তারেক রহমান গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলছে জামাতে ইসলামী। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল। আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি। সহিংসতা, মব সন্ত্রাসের কারণে ঝুঁকির মুখে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। বহু মানুষের রক্তের বিনিময়ে এসেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য আলী রিয়াজের। রাষ্ট্র সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
এবং ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসি প্রতিনিধিদের সাথে বিসিবির দিনভর বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।